হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। বিবিএস একাডেমির নতুন একটি ভিডিও সেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফির জিওটেকটনিক্স ইউনিটের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের যে ডব্লিউবি এসএসসি এবং এসএলএসটি জিওগ্রাফি প্রিপারেশনের ফ্রি ক্লাস বা ফ্রি মক টেস্ট ক্লাসটা শুরু করা হয়েছে, সেটার আজকে দ্বিতীয় পার্ট। ওকে, তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হোমোসিসমাল রেখা কি। ওকে, হোমোসিসমাল রেখা বলতে কি বোঝো? প্রথমে অপশান দিয়েছে, দেখো, যে ভূমিকম্প এমন সময়ে অনুভূত হয়েছে এমন স্থানগুলিকে সংযোগকারী রেখা, বা ভূমিকম্প একই সময়ে অনুভূত হয়েছে সেই স্থানগুলিকে সংযুক্তকারী রেখা। দ্বিতীয় বলেছে সমান তীব্রতায় ভূমিকম্প অনুভব করেছে। এখানে তীব্রতা বলেছে যে সমান তীব্রতায় ভূমিকম্প অনুভব করেছে এমন স্থানগুলিকে সংযুক্তকারী রেখা। 3 নম্বরে বলেছে একই দ্রাঘিমাংশে ভূমিকম্প অনুভব করেছে এমন স্থানগুলিকে সংযুক্তকারী রেখা। 4 নম্বরে বলেছে ভূমিকম্পের ফলে সমান ক্ষতি হয়েছে এমন স্থানগুলিকে সংযুক্তকারী রেখা। বাংলাটা বুঝতে আমাদের খুবই সুবিধে, আমরা বাংলাতে বুঝে নিচ্ছি, বাট ইংলিশটাও সাথে সাথে কিন্তু তোমরা দেখে রাখবে। ওকে, আমি ইংলিশটাও একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, ইংলিশটাও তোমরা কিন্তু দেখে রাখবে। এখানে কি বলেছে দেখো, যে হোমোসিসমাল লাইন কি, যে হোয়াট ইজ হোমোসিসমাল লাইন? লাইন্স জয়েনিং প্লেসেস হ্যাভিং আর্থওয়েক অ্যাট দ্য সেম টাইম। এখানে বলেছে দেখো আর্থওয়েক হ্যাপেন করছে সেম টাইমে। দেন সেকেন্ড কি বলেছে, যে লাইন্স জয়েনিং দ্য প্লেসেস এক্সপিরিয়েন্সিং আর্থওয়েক অ্যাট দ্য সেম ইন্টেন্সিটি। এখানে আর্থওয়েকের ইন্টেন্সিটিটা বলেছে। দেন কি বলেছে না, লাইন্স জয়েনিং দ্য প্লেসেস এক্সপিরিয়েন্সিং আর্থওয়েক অন দ্য সেম লঙ্গিটিউড। দেন 4 নম্বরে বলেছে লাইন্স জয়েনিং দ্য প্লেস এক্সপিরিয়েন্সিং সেম ড্যামেজেস ডিউ টু আর্থওয়েক। ওকে, আমরা যদি হোমোসিসমাল রেখা নিয়ে একটু আলোচনা করতে যাই, তাহলে হোমোসিসমাল রেখাটা কি হয়ে যাবে না, ভূমিকম্প অনুভূত হয়েছে, অর্থাৎ একই টাইমে ভূমিকম্প অনুভূত হয়েছে এমন স্থানগুলিকে সংযুক্তকারী রেখা। অর্থাৎ হোমোসিসমাল লাইনের সাথে কিন্তু যাবে কি না, টাইম বা সময়, অর্থাৎ একই সময়ে যে প্লেসগুলোতে ভূমিকম্প অনুভূত হয় সেই প্লেসগুলোকে যে রেখা দ্বারা সংযোগ করা হয় তাকে বলা হয় হোমোসিসমাল লাইন। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, এখানে একটু এক্সপ্লেনেশন রয়েছে। দেখো, যে হোমোসিসমাল লাইন হচ্ছে যে ভূমিকম্প একই সময়ে হচ্ছে বা অনুভূত হয়েছে এমন স্থানগুলি সংযুক্ত রেখা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এর সাথে সাথে আমাদেরকে আরো একটা জিনিস জানতে হবে। দেখো, এখানে লেখা রয়েছে আইসোসিসমাল লাইন বা আইসোসিসমাল রেখা। ওকে, যেমন হোমোসিসমাল টাইমটাকে মেনটেন করে, অর্থাৎ একই টাইমে ভূমিকম্প অনুভূত হয়, এখানে আইসোসিসমালটা কি রিপ্রেজেন্ট করে? আইসোসিসমাল রিপ্রেজেন্ট করে যে আইসোসিসমাল রেখা হলো এমন একটি মানচিত্র রেখা যা ভূমিকম্পের একই তীব্রতা অনুভূত হয়েছে এমন স্থানগুলোকে সংযুক্ত করে। অর্থাৎ হোমোসিসমালে আমরা দেখলাম যে টাইমটা একই সাথে হচ্ছে, কিন্তু আমরা যদি আইসোসিসমাল বলি এখানে তীব্রতা, এখানে ইন্টেন্সিটিটা চলে আসে। যদি আমি সেকেন্ড কোশ্চেনের সেকেন্ড অপশনটা দেখি, এখানে দেখো সমান তীব্রতায় ভূমিকম্প অনুভব করেছে এমন স্থানগুলিকে সংযুক্ত রেখা, এটাকে কি বলা হয়ে যাবে না, এটাকে বলা হয়ে যাবে আইসোসিসমাল লাইন। ওকে, অর্থাৎ ধরে নাও যে এইখানে একটা হ্যাপেন করেছে আমাদের আর্থওয়েক, এবারে আমাদের ওয়েভগুলো ছড়িয়ে যাচ্ছে, এনার্জিটা ছড়িয়ে যাচ্ছে ওয়েভ আকারে। এবারে এই ওপরে আমি যদি দেখি, এখানে একটা প্লেস রয়েছে, এখানে একটা প্লেস রয়েছে, এখানে কিছু প্লেস রয়েছে, এবং এই প্লেসগুলোতে একই টাইমে যখন ভূমিকম্প অনুভূত হবে, সেই আমি যদি কানেক্ট করি একটা রেখা দ্বারা, তখন সেটাকে বলা হবে হোমোসিসমাল লাইন। আর যদি দেখা যায় ওই প্লেসগুলোতে তীব্রতা একই, ওকে, ওই তীব্রতা একই যে প্লেস বা সেম ইন্টেন্সিটির প্লেসগুলোকে আমি যদি একটা লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে সেটাকে কি বলা হবে না, আইসোসিসমাল লাইন। ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন আরও রয়েছে, দেখো যে হোমোসিসমাল রেখা কাকে বলে, আইসোসিসমাল কি, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, এছাড়াও আমরা বলতে পারি যে যেখানে আর্থওয়েক হ্যাপেন করে সেই গভীর যে স্থানটা সেটাকে বলা হয় কি না, হাইপো সেন্টার, বা বলতে পারি ফোকাস, এবং তার উপকেন্দ্র অর্থাৎ পারপেন্ডিকুলার যে প্লেস সারফেসে থাকে সেটা বলা হয় এপি সেন্টার। এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে,
চলো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো যে ব্রেকশিয়া, ওকে, ব্রেকশিয়া এবং কংগ্লোমারেট শিলার মধ্যে মৌলিক পার্থক্য কি? ওকে, ব্রেকশিয়া এবং কংগ্লোমারেটের মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পাই? এখানে কি বলেছে, প্রথমে কংগ্লোমারেট দানাদার হয় এবং ব্রেকশিয়া কঠিন হয়। সেকেন্ড বলেছে কংগ্লোমারেট ছিদ্রযুক্ত হয়, ব্রেকশিয়া ছিদ্রহীন হয়। 3 নম্বরে বলেছে কংগ্লোমারেট গোলাকার হয়, ব্রেকশিয়া কৌণিক হয়। 4 নম্বরে বলেছে কংগ্লোমারেট হালকা রঙের হয়, ব্রেকশিয়া ডার্ক কালারের বা কালো কালারের হয়ে থাকে। ওকে, তোমাদের এখানে বাংলাটা আমি করে দিলাম, ইংলিশটাতে একটু দেখে নিই, তারপরে আমি এক্সপ্লেনেশনে আসছি। ওকে, দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ব্রেকশিয়া এবং কংগ্লোমারেট ব্লকস, ওকে, অ্যান্ড কংগ্লোমারেট রক্স। ওকে, 1 নম্বরে বলেছে কংগ্লোমারেট ইজ গ্র্যানুলার অ্যান্ড ব্রেকশিয়া ইজ কম্প্যাক্ট, conglomerate is porous, brexia is non-porous, conglomerate is round and brexia is angular. 4 নম্বরে বলেছে conglomerate is light in color and brexia is dark. ওকে, আমরা যদি বেসিক ডিফারেন্স দেখতে চাই ব্রেকশিয়া এবং কংগ্লোমারেটের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো যে কংগ্লোমারেট রক্সটা সেটা কিন্তু কি হয় না, সেটা রাউন্ড শেপে হয়ে থাকে, সেটা গোলাকার হয়ে থাকে। ওকে, তাহলে কি না কংগ্লোমারেট কি হয় না, গোলাকার হয়। আর যদি আমরা ব্রেকশিয়া দেখতে চাই, যে ব্রেকশিয়াটা কি হয় না, কৌণিক হয়ে থাকে, অর্থাৎ তার যে গ্রথনগুলো আমরা দেখতে পাই সেগুলো কি না কোণাকৃতি হয়ে থাকে, সেটা রাউন্ড শেপে হয় না। ওকে, কৌণিক আকারে থাকে। এবারে আমরা একটু এক্সপ্লেনেশন, এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি কি না, কংগ্লোমারেট গোলাকার এবং ব্রেকশিয়া কৌণিক হয়। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, দেখো একটা ছবি রয়েছে, এটা রয়েছে কংগ্লোমারেটের ছবি, এটা রয়েছে ব্রেকশিয়ার ছবি। ওকে, কংগ্লোমারেটের ক্ষেত্রে কি হয়, ওই যে শিলাটা ওটা কি করে না, লং ডিস্টেন্স পর্যন্ত ট্রাভেল করে। ওকে, অর্থাৎ কংগ্লোমারেট শিলাটা লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য ওর যে গ্রথনগুলো ওগুলো কি হয় না, গোলাকার হয়ে যায়। ওকে, ও বেশি দূরত্ব ট্রাভেল করে। এবং ব্রেকশিয়া যে শিলাটা সেটা কি না, শর্ট ডিস্টেন্স বা শর্টার ডিস্টেন্স কি করে না, ট্রান্সপোর্ট করে। তাই জন্য ওর মধ্যে যে গ্রথনগুলো সেগুলো পুরোপুরিভাবে কিন্তু রাউন্ড শেপে আসে না, সেগুলো কি না কোণাকৃতি বা আমরা বলতে পারি কৌণিক আকারে হয়ে থাকে। ওকে, তাই জন্য এটা কি না, এটা হচ্ছে ব্রেকশিয়ার ক্যারেক্টারিস্টিক্স এবং রাউন্ড শেপ হচ্ছে কংগ্লোমারেটের ক্যারেক্টারিস্টিক্স। আমরা উত্তর পেয়ে গেছি যে কংগ্লোমারেট গোলাকার এবং ব্রেকশিয়া কৌণিক হয়। ওকে, চলো এখানে দেখো অলমোস্ট আমাদের এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এগুলো একটু দেখে নিও যে কোথায় কি রয়েছে। আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, তোমরা জাস্ট অ্যান্সারটাকে আরও ভালোভাবে প্রিপেয়ার হওয়ার জন্য এই যে এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে এখানে যে ব্যাখ্যাটা করা আছে সেটা কিন্তু তোমরা দেখবে। ওকে, নেক্সট কি কোশ্চেনটা রয়েছে দেখো যে বার্গসুন্ড নিভেশন তত্ত্ব কে প্রস্তাব করেন? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে বার্গসুন্ড নিভেশন তত্ত্ব কে প্রস্তাব করেন। এখানে আমরা যদি একটু ইংলিশটা দেখি যে হু গেভ দ্য বার্গসুন্ড নিভেশন থিওরি। 1 নম্বরে বলেছে ডব্লিউ.ডি. জনসন, বিতে বলেছে বাউম্যান, সিতে বলেছে ডব্লিউ.ভি. লুইস, ডিতে বলেছে ডব্লিউ.আর.বি. ব্যাটেল। ওকে, আমরা যদি একটু দেখি বার্গসুন্ড নিভেশন তত্ত্ব সেটা দিয়েছিলেন কি না, ডব্লিউ.ডি. জনসন। ওকে, এখানে কি বলেছে দেখো, একটু এক্সপ্লেনেশনটা দেখলে বুঝতে পারবে যে বার্গসুন্ড তত্ত্ব প্রস্তাব করেন ডব্লিউ.ডি. জনস্টন ইন 1904। ওকে, 1904-এ উনি এই বার্গসুন্ড নিভেশন তত্ত্বটা দিয়েছিলেন। এই তত্ত্বের সাহায্যে উনি কি বলেছিলেন না, যে হিমবাহর যে ওয়াল বা আমরা বলতে পারি পর্বত গাত্রের সাথে যে হিমবাহের সংযোগকারী ওয়াল, সেইখানে কি হয় না, একটা বড় ফাটলের সৃষ্টি হয়। এই যে বড় ফাটল, এইটা কি না, এটাকেই বলা হয় বার্গসুন্ড। এবং এই বার্গসুন্ড বরাবর কি হয় না, বরফ গলা জল কি হয় না প্রবেশ করতে থাকে কি না এই অঞ্চলে। এবং এখানে যখনই জল প্রবেশ করবে তখন কি হবে না, এখানে যে হিমবাহের কার্যকলাপ অর্থাৎ যে ইরোশনাল প্রক্রিয়া, প্লাকিং প্রক্রিয়া, সেই প্লাকিং প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়ে যাবে বা অ্যাক্টিভ হবে। ওকে, ওই প্লাকিং প্রক্রিয়ার দ্বারা কিন্তু কি করবে না, আস্তে আস্তে করে ইরোড করতে থাকবে এবং ওই যা কিছু ফার্দার প্রসেস আছে, যা কিছু ফার্দার ল্যান্ডফর্মগুলো ক্রিয়েট হয় হিমালয় তোমার হিমবাহ উপত্যকা অঞ্চলে, সেগুলো কিন্তু ক্রিয়েট করবে। অর্থাৎ টোটালি এই বার্গসুন্ড ফরমেশন থিওরি প্লাস বার্গসুন্ডের রিলেটেড যে ল্যান্ডফর্ম ফরমেশন থিওরি সেটা কিন্তু দিয়েছিলেন কে না, ডব্লিউ.ডি. জনসন তার এই বার্গসুন্ড নিভেশন তত্ত্বে। ওকে, চলো নেক্সট যেটা রয়েছে দেখো যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সুপারনোভা তত্ত্ব। ওকে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সুপারনোভা তত্ত্ব কে প্রস্তাব করেন? 1 নম্বরে কে রয়েছে না, জলি, 2 নম্বরে রয়েছে হয়েল, 3 নম্বরে রয়েছে নিউটন,
4 নম্বরে রয়েছে ড্যালি। ওকে, আমরা যদি একটু ইংলিশটা দেখতে যাই যে কি বলেছে, যে হু হ্যাড পুট ফরওয়ার্ড দ্য সুপারনোভা থিওরি অ্যাবাউট দ্য অরিজিন অফ আর্থ। ওকে, প্রথমে বলেছে জলি, সেকেন্ড বলেছে হয়েল, 3 বলেছে নিউটন, 4 বলেছে ড্যালি। ওকে, আমরা যদি সুপারনোভা হাইপোথিসিস দেখতে যাই তাহলে সুপারনোভা হাইপোথিসিসটা দিয়েছিলেন কে না এফ হয়েল। ওকে, হয়েল প্রবর্তন করেছিলেন সুপারনোভা হাইপোথিসিস। ওকে, আমি যদি একটু এক্সপ্লেনেশন দেখতে যাই এখানে কি বলেছে না, যে ওনার মতে, ওকে, এই হয়েলের মতে উনি কি বলেছিলেন না, যে অরিজিন হয়েছে আর্থ এবং সৌরমণ্ডলের, সেগুলো কোথা থেকে হয়েছে না অতীতে। অতীতে আমাদের যে মহাকাশে কে বিদ্যমান ছিল, একটা বিশাল নক্ষত্র বিদ্যমান ছিল। সেই বিশাল নক্ষত্রের বিস্ফোরণের ফলে কি হয় না মহাকাশে ধূলিকণা গ্যাস এগুলো ছড়িয়ে পড়ে। ওকে, এবং এই ধূলিকণা গ্যাস পরে পরে কি হয় না সূর্য, গ্রহমণ্ডল বা সৌরমণ্ডল বা আমাদের যে এখনকার পৃথিবী সেগুলোকে গঠন করে বা তৈরি করে। ওকে, এই যে তত্ত্ব এটা দিয়েছিলেন এফ হয়েল। ওকে, এটা তোমরা একটু জাস্ট দেখে নিও যে তত্ত্ব কি রয়েছে এবং কে দিয়েছেন, কত সালে প্রবর্তন করেছেন এগুলো। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো যে আধুনিক সিসমোগ্রাফ কে আবিষ্কার করেন। আমরা যদি দেখি সিসমোগ্রাফ, ওকে, সিসমোগ্রাফ কি আমি আসছি, বাট যদি আমরা বলি সিসমোগ্রাফ কে আবিষ্কার করেন তাহলে এখানে অপশন রয়েছে কনরাড, রবার্ট ম্যালেট, জন মিলনে, এল পালমেয়ারি। ওকে, who discovered the modern seismograph? Conrad, Robert Mallet, John Milne, এল পালমেয়ারি। ওকে, এখানে যদি আমরা দেখি এখানে অ্যান্সারটা হয়ে যাবে কে না জন মিলনে। ওকে, আধুনিক সিসমোগ্রাফ আবিষ্কার করেন জন মিলনে। ওকে, এখানে একটু এক্সপ্লেনেশনটা দেখো যে আধুনিক সিসমোগ্রাফ আবিষ্কার করেন জন মিলনে, যিনি একজন ব্রিটিশ ভূতাত্ত্বিক এবং খনিবিদ ছিলেন এবং 19 শতকে, এখানে ইয়ারটাও দেওয়া রয়েছে 1880। ওকে, 1880 সালে জাপানে প্রথম উনি কার্যকরী অনুভূমিক সিসমোগ্রাফ তৈরি করেন। ওকে, এবং এনাকে কি বলা হয় না জন মিলনেকে বলা হয় আধুনিক ভূকম্পবিদ্যার জনক। এটা মাথায় রাখবে যে আধুনিক ভূকম্পবিদ্যার জনক বলা হয় কাকে না জন মিলনেকে। ওকে, ক্লিয়ার। নেক্সট যেটা বলেছে দেখো যে সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম, যে সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড বইটি কে লেখেন। ওকে, আমরা যদি দেখি এখানে অপশনগুলো যে হু রোড দ্য বুক সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, 1 নম্বরে বলেছে হয়েল, 2 নম্বরে বলেছে ল্যাপ্লাস, 3 নম্বরে বলেছে হটন, 4 নম্বরে বলেছে আর্থার হোমস। ওকে, আমি যদি একটু দেখতে যাই অ্যান্সারটা তাহলে কি হয়ে যাবে এখানে, এখানে অ্যান্সার হয়ে যাবে ল্যাপ্লাস। ওকে, ল্যাপ্লাসের দেওয়া বই হচ্ছে কি না, ল্যাপ্লাসের লেখা বই কি না সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং ল্যাপ্লাস যে নেবুলা হাইপোথিসিস দিয়েছিলেন সেটা কি না সৌরজগতের উৎপত্তি সম্পর্কীয় যে নেবুলা হাইপোথিসিস। ওকে, ল্যাপ্লাসের সেই নেবুলা হাইপোথিসিস এছাড়াও ওনার যে গ্রহ তত্ত্ব মতবাদ বা সিলেস্টিয়াল মেকানিক্স, ওকে, এই সব কিছুই কিন্তু ওনার যে বই সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড এইটার মাধ্যমে কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ এই বইয়ের মধ্যেই কিন্তু ওনার নেবুলা তত্ত্ব, ওনার সিলেস্টিয়াল মেকানিক্স তত্ত্ব বা গ্রহ তত্ত্ব কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ল্যাপ্লাস। ওকে, নেক্সট কি বলেছে দেখো যে মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা গ্র্যাভিটি অ্যানোমালি সৃষ্টি হয় কোথায় বা কিসের জন্য। ওকে, আমরা যদি দেখি মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা, এটাকে আরো ভালোভাবে বাংলায় বলা যায় অভিকর্ষজ বিচ্যুতি। ওকে, এই অভিকর্ষজ বিচ্যুতিটা কি কি কারণে হতে পারে। ওকে, 1 নম্বরে বলেছে দেখো নিম্ন ঘনত্বযুক্ত শিলা থাকার কারণে, নেক্সট বলেছে উচ্চতার হ্রাসের কারণে, 3 নম্বরে বলেছে গাঠনিক বিচ্ছিন্নতার কারণে, 4 নম্বরে বলেছে ওপরের সবগুলোই ঠিক, 5 নম্বরে বলেছে কোনোটাই নয়। ওকে, আমরা যদি একটু মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা বা গ্র্যাভিটি অ্যানোমালি নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে ঘনত্ব চেঞ্জের কারণেও গ্র্যাভিটি অ্যানোমালি হতে পারে, উচ্চতা হ্রাসের কারণেও গ্র্যাভিটি অ্যানোমালি হতে পারে এবং গাঠনিক বিভিন্নতার জন্য কিন্তু মাধ্যাকর্ষণ যে বিচ্যুতি সেটা হতে পারে। ওকে, তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু এই প্রথম 3টা অপশনই কিন্তু কারেক্ট অ্যান্সার, তাই জন্য এখানে উপরের সবগুলো কারণ ঠিক, এই ঘ যেটা 4 নম্বর যেটা সেটা কিন্তু কারেক্ট হয়ে যায়। ওকে,
এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে যে মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা কি কি কারণে সৃষ্টি হতে পারে। যে মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা বা গ্র্যাভিটি অ্যানোমালি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের যে স্বাভাবিক মান থেকে বিচ্যুতি, অর্থাৎ যে স্বাভাবিক মান হওয়া উচিত তার থেকে হয় বেশি হচ্ছে মান বা কম হচ্ছে, এই যে ডিফারেন্স সেটাকেই বলা হয় মাধ্যাকর্ষণ বিচ্যুতি। ওকে, যেটা পরিমাপ করা হয় কি দিয়ে না, গ্র্যাভিমিটারের মাধ্যমে কিন্তু এই গ্র্যাভিটি অ্যানোমালি কি করা হয়, মেজার করা হয়। এটাও মাথায় রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ যে গ্র্যাভিমিটারের মাধ্যমে কিন্তু মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা বা গ্র্যাভিটি অ্যানোমালি মেজার করা হয়। ওকে, এছাড়া এখানে যে মূল ফ্যাক্টরগুলো দেওয়া রয়েছে, মূল কারণগুলো দেওয়া রয়েছে, যে ভূগর্ভস্থ শিলার ঘনত্বের পরিবর্তন, ভূ উচ্চতার পার্থক্য, ভৌগোলিক গাঠনিক বৈশিষ্ট্য যেমন ফোল্ড ফল, এগুলোর জন্য কিন্তু আমরা গ্র্যাভিটি অ্যানোমালিটা দেখতে পারি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোনটি একটি মেসোজিওসিনক্লাইনের উদাহরণ। ওকে, মেসোজিওসিনক্লাইনটা কি, আমি আসছি। ওকে, মেসোজিওসিনক্লাইনের এক্সাম্পল চেয়েছে, এটা কোনটা হতে পারে। প্রথমে বলেছে টেথিস জিওসিনক্লাইন, অ্যাপেলেশিয়ান জিওসিনক্লাইন, প্যাসিফিক জিওসিনক্লাইন, রকি জিওসিনক্লাইন। ওকে, দেখো আমরা যদি দেখি এই মেসোজিওসিনক্লাইন, তাহলে আমরা দেখবো যে মেসোজিওসিনক্লাইনের সাথে রিলেটেড কি হচ্ছে না, টেথিস জিওসিনক্লাইন। তার কারণ কি না, মেসো বলতে এখানে মেসোজয়িক ইরাকে বোঝানো হয়েছে। এই মেসোজয়িক ইরাতে কিন্তু আমাদের টেথিস জিওসিনক্লাইনটা হয়েছিল। ওকে, আমি একটু ইংলিশে বলে দিচ্ছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ মেসোজিওসিনক্লাইন, টেথিস জিওসিনক্লাইন, অ্যাপেলেশিয়ান জিওসিনক্লাইন, প্যাসিফিক জিওসিনক্লাইন, রকিস জিওসিনক্লাইন। এখানে যে উত্তরটা হবে, যে অ্যান্সারটা হবে, সেটা হয়ে যাবে টেথিস জিওসিনক্লাইন। কেন, আমি এবারে এক্সপ্লেনেশনে আসছি। দেখো মেসোজিওসিনক্লাইন বলতে কি বোঝায়, এখানে লেখা রয়েছে যে মেসোজিওসিনক্লাইন বলতে বোঝানো হয় এমন একটি জিওসিনক্লাইন যা মূলত মেসোজয়িক যুগে সক্রিয় ছিল এবং বড় বড় পর্বতমালার গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল কে, এই মেসোজয়িক যুগের এই টেথিস জিওসিনক্লাইন। ওকে, এই টেথিস জিওসিনক্লাইনের ফলেই কিন্তু আমাদের হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। ওকে, অর্থাৎ একটা কি না, একটা ল্যান্ডফর্ম ছিল, আমরা জানি নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকতো লরেশিয়া এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকতো কিনা গন্ডোয়ানা ল্যান্ড। ওকে, এই লরেশিয়া এবং গন্ডোয়ানার যে মধ্যবর্তী ফাঁকা অঞ্চল, সেই মধ্যবর্তী জলাশয় বা বিরাট যে আমরা বলতে পারি সমুদ্র, সেটা কি ছিল না, সেটা ছিল টেথিস সাগর। ওকে, এই টেথিস সাগর মধ্যে অবস্থান করার জন্য এই টেথিস সাগরে কি হয়েছে না, সেডিমেন্টেশন হয়েছে। ওকে, বিভিন্ন সেডিমেন্ট ওখানে এসে পতিত হয়েছে এবং আস্তে আস্তে করে কি হয় না, এই কম্প্রেশন ফোর্সের ফলে কি হয় না, আস্তে আস্তে এই যে টেথিস সিটা সেটা কম্প্যাক্ট হতে থাকে, কম্প্রেসড হতে থাকে, এবং ওর মধ্যে থেকে যে সেডিমেন্ট সেটা কি হয় না, স্কিউইজড হয়ে অর্থাৎ ভাঁজ হয়ে উপরের দিকে উঠে আসে। তার ফলে কি হয় না, ওখানে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়। ওকে, এটা প্রসেসের মধ্যে পড়ে যে কিভাবে হিমালয় তৈরি হয়েছে তার জিওসিনক্লাইন তত্ত্বের মধ্যে চলে যায়। ওকে, বাট আমাদের এখানে জানতে হবে কি না, জিওসিনক্লাইনের যে উদাহরণ সেটা হয়ে যাবে টেথিস জিওসিনক্লাইন। ওকে, এছাড়াও আমরা যদি দেখি যে আল্পস পর্বতমালা, এগুলোও কিন্তু এই টেথিস জিওসিনক্লাইনের আন্ডারে হয়েছিল, যে জিওসিনক্লাইনের মধ্যেই পড়ে। ওকে, নেক্সট যেটা রয়েছে এখানে আদার্স যে জিওসিনক্লাইনগুলো, যে অ্যাপেলেশিয়ান জিওসিনক্লাইন। ওকে, এটা প্যালিও জিওসিনক্লাইন, অর্থাৎ এটি প্রাচীন যুগে অর্থাৎ পেলিওজয়িক ইরাতে ঘটেছিল, এবং এর সাথে যে রিলেটেড পর্বতমালা সেটা হচ্ছে কিনা অ্যাপেলেশিয়ান পর্বতমালা। এই অ্যাপেলেশিয়ানটা কার আন্ডারে পড়ে না, অ্যাপেলেশিয়ান জিওসিনক্লাইন। নেক্সট যেটা রয়েছে প্যাসিফিক জিওসিনক্লাইন, যেটা কিনা যেমন মেসোজয়িক ও সেনোজয়িক এর এক্সাম্পল। ওকে, এটা কিনা প্রশান্ত মহাসাগরীয় পর্বতমালা যেগুলো রয়েছে, আন্দিজ দ্বীপমালা, এগুলো সৃষ্টির সাথে রিলেটেড। নেক্সট রকি জিওসিনক্লাইন যেটা রয়েছে সেটা কার সাথে রিলেটেড না, রকি মাউন্টেন সৃষ্টির বা গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এটা কিনা মূলত মেসোজয়িক যুগের শেষে এবং সেনোজয়িক যুগের শুরুতে সক্রিয় ছিল। ওকে, এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে যে অ্যাপেলেশিয়ানটা কার সাথে রিলেটেড, প্যাসিফিক জিওসিনক্লাইনটা কার সাথে রিলেটেড, রকি জিওসিনক্লাইনটা কার সাথে রিলেটেড। ওকে, চলো নেক্সট যেটা রয়েছে দেখো, 9 বলেছে যে টর বা টায়ার বলতে কি বোঝায়। একই ল্যান্ডফর্মকে বোঝানো হয়, জাস্ট দুটো আলাদা আলাদা টার্ম এখানে ইউজ করা হয়। ওকে, যে টর বা টায়ার বলতে কি বোঝায়। প্রথমে বলেছে ব্যাসল্ট শিলায় তৈরি হওয়া ফাটল, দ্বিতীয় বলেছে আবহবিকার প্রক্রিয়ায় গঠিত গোলাকার কিনারাযুক্ত শিলা ব্লক, গতে বলেছে বা 3 নম্বরে বলেছে
আবহবিকার প্রক্রিয়ায় গঠিত ধারালো কিনারাযুক্ত শিলাব্লক। 4 নম্বর বলেছে টুপি আকৃতির কাঠামো। ওকে, আমরা যদি একটু ইংলিশটা দেখি কি বলেছে একটু দেখে নাও, যে টর ইজ দ্য ক্র্যাকস ফর্মড অ্যাট ব্যাসল্ট weathered block of rocks in round-edged shape, weathered blocks of rocks in a sharp-edged shape, cap-shaped structure. ওকে, আমরা যদি একটু টর নিয়ে আলোচনা করি, টরটা কি না, যে ওয়েদারিং প্রসেসটা কাজ করে, অর্থাৎ গ্রানাইট শিলার উপর যে ওয়েদারিং প্রসেস কাজ করে, বেসিক্যালি এক্সফোলিয়েশন যে প্রসেসটা থাকে, ওয়েদারিং প্রসেসটা এক্সফোলিয়েশন, সেই এক্সফোলিয়েশন প্রসেসের মাধ্যমে কিন্তু গ্রানাইট শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়, এবং ওই গ্রানাইট শিলার উপর যে এক্সফোলিয়েশন প্রসেসটা কাজ করে, সেই ওয়েদারিং এর ফলে কি না একটা গোলাকার কিনারাযুক্ত শিলাব্লক তৈরি হয়। সেই আবহবিকারের ফলে গোলাকার কিনারাযুক্ত যে শিলাব্লক, সেটাকেই কি বলা হয় না, টর বা টায়ার বলা হয়। তাই জন্য এখানে যে উত্তরটা সেটা কি হয়ে যাবে না, 2 নম্বর যেটা রয়েছে দেখো, আবহবিকার প্রক্রিয়ায় গঠিত গোলাকার কিনারাযুক্ত শিলা। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে একটা ছবি রয়েছে বোঝার জন্য যে কিভাবে গোলাকার কি আকৃতির হয়ে থাকে এটা। বাট আরো যদি তোমাদের দেখতে হয় যে এক্সপ্লেনেশন এখানে লেখাই রয়েছে যে টর হলো একটি ভূ আকৃতি যা সাধারণত গ্রানাইট উচ্চভূমিতে দেখা যায়। ওকে, গ্রানাইটটা বেশি পরিমাণ এফেক্টেড হয় টেম্পারেচার চেঞ্জের কারণে, তাই জন্য গ্রানাইট এটা বেশি দেখা যায়, এবং আলাদা গোলাকৃতি প্রান্ত বিশিষ্ট শিলা। ওকে, এটা গোলাকৃতি হয়ে থাকে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে টরের সাথে রিলেটেড যেগুলো। ওকে, নেক্সট যদি আমরা দেখতে যাই যে নিম্নলিখিত কোনটি মহাহিমযুগ নামে পরিচিত। মহাহিমযুগ বলতে এখানে গ্রেট আইস এজের কথা বলা হয়েছে, যেখানে যে অপশনগুলো রয়েছে মেসোজয়িক যুগ, টার্সিয়ারি যুগ, কোয়াটারনারি যুগ এবং কোনোটি নয়, এই যে যুগগুলো রয়েছে এখানে কোনটা আইস এজ নামে পরিচিত, মহাহিমযুগ নামে পরিচিত, সেটা যদি আমরা দেখি একটু ইংলিশে কি বলেছে দেখে নাও, যে which of the following is known as the great ice age, mesozoic era, tertiary era, quaternary era, none of this. ওকে, এখানে যদি আমরা দেখি গ্রেট আইস এজের সাথে রিলেটেড হচ্ছে কি না কোয়াটারনারি যুগ। ওকে, রিসেন্ট যেটা চলছে এখনো পর্যন্ত আমাদের কিন্তু কন্টিনিউয়াস রয়েছে যে ইরাটা, সেটা কি না কোয়াটারনারি যুগ, যেটা কিনা গ্রেট আইস এজের সাথে রিলেটেড। ওকে, দেখো আমরা যদি একটু এক্সপ্লেনেশন দেখি, এখানে আমি সরাসরি এই ছবিতে চলে আসবো। দেখো এখানে যদি পিরিয়ড গুলো দেখি, পিরিয়ডে যে এই কোয়াটারনারি যুগটা, এটা কিন্তু রিলেটেড কার সাথে না, গ্রেট আইস এজের সাথে। ওকে, এর যে একটা সাব ডিভিশন রয়েছে বা এপোজ রয়েছে, সেটা কিনা প্লিস্টোসিন। এই প্লিস্টোসিনটাও কিন্তু হিমযুগ। ওকে, যেটা কোয়াটারনারির একটা সাবগ্রুপ। তোমাকে যদি কোনো ক্ষেত্রে পরীক্ষায় চলে আসে যে আইস এজের সাথে রিলেটেড যে যদি প্লিস্টোসিন থেকে থাকে, সেটা কিন্তু প্লিস্টোসিন হয়ে যাবে। যদি তোমার কোয়াটারনারি থাকে তখন কিন্তু সেটা কোয়াটারনারি হয়ে যাবে। কোয়াটারনারিটা বড় একটা যুগ অর্থাৎ পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে, এবং প্লিস্টোসিনটা ওর সাবডিভিশন বা এপোজ, একটা ছোট এপোজ রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে কোয়াটারনারি যুগ। এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে যে কোয়াটারনারি যুগ 2.6 মিলিয়ন বছর আগে শুরু হয়, যেটা এখনো চলছে। ওকে, সাধারণভাবে মহাহিমযুগ নামে পরিচিত এটা, এবং এর মধ্যে যে হিমায়ন বা আন্ত হিমায়ন ঘটেছে তারও যে প্রুফগুলো, সেগুলো কোথা থেকে পাওয়া গেছে না, আল্পস পর্বতের উপর স্টাডি করে যে প্লিস্টোসিন যুগের যে সকল হিমালয়ের ডিপোজিশন গুলো ছিল, সেইগুলো স্টাডি করে কিন্তু যে 4টা আমরা যুগ হিমযুগের কথা দেখতে পাই বা হিমযুগ খুঁজে পাওয়া যায় যেটা এই স্টাডি করে। এখানে সেই 4টা আমি অলমোস্ট আগের দিন বা আগের ক্লাসে আমি পড়িয়েছি, যে গুনস, মিন্ডেল, রিস, ওয়ার্ম। ওকে, এগুলো সেটারই বলা হয়েছে। তোমরা অলমোস্ট জানো যে 4টা যুগ কি কি ছিল। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অলমোস্ট তোমাদের করানো হয়েছে। ওকে, এটা জেনে রাখবে, এবং যেটা এই কোশ্চেনের উত্তর সেটা হচ্ছে কোয়াটারনারি যুগ। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, টেট্রাহেড্রাল হাইপোথিসিস কে প্রস্তাব করেন। ওকে, টেট্রাহেড্রাল হাইপোথিসিস কে প্রস্তাব করেন বলেছে ডারউইন, জেফ্রি, লোথিয়ান গ্রিন, নিউটন। ওকে, হু প্রপাউন্ডেড দ্য টেট্রাহেড্রাল হাইপোথিসিস। আমরা যদি টেট্রাহেড্রাল হাইপোথিসিস দেখতে যাই, তাহলে টেট্রাহেড্রাল হাইপোথিসিসটা দিয়েছিলেন 1875-এ লুথিয়ান গ্রিন। ওকে, লুথিয়ান গ্রিন কিন্তু এই টেট্রাহেড্রাল হাইপোথিসিসটা প্রস্তাব করেছিলেন। ওকে, উনি বলেছিলেন যে টেট্রাহেড্রাল বলতে কি না একটা এমন একটা জিওমেট্রিক্যাল শেপ যেখানে 4টা তল থাকবে। আমরা যদি একটা জাস্ট ত্রিভুজ এরকম অঙ্কন করি,
ত্রিভুজের যদি দেখি যে এই পাশে একটা তল, এই পাশে একটা তল, নিচে একটা তল এবং অপোজিট একটা তল, এইটা কি না 4 তল বিশিষ্ট আমরা যদি যে জিওমেট্রিক ফর্মেশন দেখি সেটা কি হয়ে যাবে না, সেটা এই টেট্রাহেড্রন শেপ হয়ে যাবে। এই টেট্রাহেড্রন শেপের সাহায্যে উনি কি করেছিলেন না, পৃথিবীর যে আকৃতি, পৃথিবীর মধ্যে যে স্থলভাগ অর্থাৎ যে মহাসাগর এবং মহাদেশ যেগুলো রয়েছে তাদের অবস্থানগুলো নিয়ে উনি কিন্তু এই টেট্রাহেড্রাল হাইপোথিসিস উনি দিয়েছিলেন। এবং এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবির দ্বারা এবং এই শেপের দ্বারা, এই জিওমেট্রিক্যাল শেপের দ্বারা কিন্তু উনি এক্সপ্লেন করেছিলেন যে টেট্রাহেড্রাল হাইপোথিসিসটা কিভাবে টেট্রাহেড্রাল শেপের মধ্যে অর্থাৎ এই টেট্রাহেড্রাল আকৃতির মধ্যে কিভাবে আমাদের যে পৃথিবীর ল্যান্ডমাসগুলো, পৃথিবীর জলাশয়গুলো রয়েছে। দেখো যে প্লেন রিজিয়নগুলো রয়েছে, যে এজ রিজিয়নগুলো রয়েছে, এইগুলো হচ্ছে এজ রিজিয়ন অর্থাৎ তল রিজিয়ন বা নিম্ন অঞ্চল। ওনার মতে এই নিম্ন অঞ্চলগুলিতে কি অবস্থান করতো না, মহাসাগর অবস্থান করতো। 4টা তল ছিল, সেই 4টা তলে 4টা মহাসাগর অবস্থান করতো। যে আর্কটিক সি এখানে রয়েছে, আটলান্টিক ওশান এখানে রয়েছে, ইন্ডিয়ান ওশান এখানে রয়েছে এবং আরেকটা তল যেটা আমরা দেখতে পাচ্ছি না নিচে অর্থাৎ অপোজিট সাইডে রয়েছে, সেখানে কি অবস্থান করতো না, প্যাসিফিক ওশান। ওকে, এটা প্লাস যে সকল কৌণিক অঞ্চলগুলো বা যে সকল ভটেক্সগুলো, ওকে, যে ভার্টেক্সগুলো বা এই কোণাগুলোতে কি অবস্থান করতো, কোণাগুলো একটু উঁচু অঞ্চল ওনার মতে, তাই জন্য কোণাগুলোতে অবস্থান করতো কি না, যে সকল কন্টিনেন্টগুলো, ওকে, এখানে ইউরোপ রয়েছে একটা, এখানে রয়েছে কানাডা, এখানে রয়েছে সাইবেরিয়া, এখানে রয়েছে আন্টার্কটিকা। ওকে, এইভাবে উনি কিন্তু ওনার টেট্রাহেড্রাল হাইপোথিসিসকে রিপ্রেজেন্ট করেছিলেন এবং টেট্রাহেড্রাল হাইপোথিসিসটা যদি আমরা এখানে অ্যান্সার দেখি তাহলে হয়ে যাবে লুথিয়ান গ্রিন। ওকে, এখানে দেখো তোমাদের একটু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, আমি যেটা বললাম সেটা হালকা করে এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিও। ওকে, নেক্সট যেটা রয়েছে যে পৃথিবীর গড় ঘনত্ব কত। পৃথিবীর গড় ঘনত্ব যে অপশনগুলো রয়েছে দেখো যে 3.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, 6.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, 3 নম্বরে বলছে 2.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, 4 নম্বরে বলেছে 5.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ওকে, আমরা যদি পৃথিবীর ঘনত্ব নিয়ে দেখি বা পৃথিবীর এভারেজ ঘনত্ব নিয়ে দেখি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি না 5.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ওকে, অর্থাৎ এভারেজ ঘনত্বটা আমাদের 5.5 হয়ে থাকে। এছাড়াও আমাদের যেটা জানতে হবে এখান থেকে যে ক্রাস্টের মধ্যে কতটা পরিমাণ আমাদের ডেনসিটি থাকে বা কতটা ঘনত্ব থাকে, মেন্টালের মধ্যে কতটা ঘনত্ব থাকে, কোরের মধ্যে কতটা ঘনত্ব থাকে। ওকে, এখানে দেখো একটা সিম্পল ক্রাস্টের মধ্যে কতটা থাকে দেওয়া রয়েছে এভারেজ করে, মেটালের মধ্যে কতটা থাকে, আউটার কোর এবং ইনার কোরের মধ্যে কতটা থাকে অলমোস্ট দেওয়া রয়েছে। এছাড়াও যদি আরো ভালোভাবে দেখতে হয় যে ক্রাস্টের মধ্যে টপ, ওকে, ক্রাস্টের মধ্যে টপে কতটা রয়েছে, বটমে কতটা রয়েছে, কেন এখানে যেহেতু আমাদের একটা উইথ রয়েছে, একটা উইথের মধ্যে আমরা ক্রাস্টটাকে দেখতে পাই যে কোথাও 30 কিলোমিটার, কোথাও 70 কিলোমিটার। ওকে, তার যে টপ অংশে ডেনসিটিটা একটু কম হয়, নিচের দিকে গেলে ডেনসিটিটা একটু বাড়তে থাকে। ওকে, তার মেন রিজন কি না, সেখানে যে রক গুলো অবস্থান করে, সেখানে যে মিনারেলস গুলো অবস্থান করে, তার জন্য যে কিছু হালকা মিনারেলস রয়েছে যেগুলো ওপরে অবস্থান করে এবং কিছু ভারী রয়েছে যেগুলো নিচের দিকে অবস্থান করে। তাই জন্য কি হয় না, এই ম্যান্টেল বলো, ক্রাস্ট বলো, কোর বলো, এদের মিনারেলস বা রক্সের অবস্থানের জন্য কিন্তু ওদের ঘনত্বটা চেঞ্জ হতে থাকে। সেই যে ঘনত্ব বা ডেনসিটি সেগুলো কিন্তু এখানে টপ এবং বটমের সাপেক্ষে করা রয়েছে। তোমাদের যদি দরকার হয় তোমরা এটা নোট করে নেবে। ওকে, ক্লিয়ার? আর এটা যে এক্সপ্লেনেশন রয়েছে সেটা কিন্তু একটু দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দামোদর নদীর ঊর্ধ্ব প্রবাহ কোথা দিয়ে প্রবাহিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, যে দামোদর নদী রয়েছে সেই দামোদর নদী যে ঊর্ধ্ব প্রবাহ সেটা কোথা দিয়ে প্রবাহিত হয়। অপশন কি বলেছে, রিফট উপত্যকা, সিনক্লাইন উপত্যকা, ক্ষয়প্রাপ্ত উপত্যকা, সঞ্চিত উপত্যকা। ওকে, আমরা যদি একটু এখানে দেখতে যাই অ্যান্সারটা কি বলেছে না, দামোদর নদীর যে ঊর্ধ্ব প্রবাহ সেটা কোথা দিয়ে প্রবাহিত হয়, সেটা প্রবাহিত হয় রিফট ভ্যালির মধ্যে দিয়ে। ওকে, অর্থাৎ যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল যেখান থেকে এই দামোদর নদীর সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটা রিফট উপত্যকা, যেটা তৈরি হয়েছিল কিসের জন্য না, টেকটনিক ফল্টিং এর কারণে, অর্থাৎ টেকটনিকের কারণে, টেকটনিক অ্যাক্টিভিটির কারণে কিন্তু ছোটনাগপুরে মালভূমি তৈরি হয়েছিল এবং ওই ছোটনাগপুরের মালভূমি থেকে কিন্তু সৃষ্টি হয় কিনা দামোদর রিভার। তাই জন্য দামোদর রিভার যে ঊর্ধ্ব প্রবাহ সেটা বা আপার কোর্স আমরা বলতে পারি, সেই আপার কোর্স কিন্তু রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে না, পাললিক শিলা তখনই গঠিত হয় যখন অবক্ষেপ একে অপরের উপর চাপ প্রয়োগ ও সংযোজনে একত্রিত হয়।
এই প্রক্রিয়াকে কি বলে? আমরা যদি সিম্পল ভাষায় এটাকে দেখি, কি বলেছে না পাললিক শিলার যে তৈরির প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? অর্থাৎ চাপ এবং তাপের ফলে আমরা জানি কিনা পাললিক শিলা গঠন হয়, এবং সেই যে প্রসেসটাকে কি বলেছে? এখানে ইংলিশটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে sedimentary rocks are formed when sediments become compressed and cemented, okay, together in a process known as, অর্থাৎ এই যে প্রসেসটা সেডিমেন্টারি রক্স ফরমেশনের, সেই প্রসেসটার নাম কি? কি বলেছে ফার্স্ট? ক্রিস্টালাইজেশন বা বলতে পারি স্ফটিকীকরণ, সেডিমেন্টেশন বা বলতে পারি অবক্ষেপণ, সলিডিফিকেশন বা বলতে পারি ঘনকরণ, ডিতে লিথিফিকেশন বলতে পারি লিথিফিকেশন। ওকে, এবারে দেখো এই যে অপশনগুলো দেওয়া রয়েছে সবই কিন্তু একটু কাছাকাছি রয়েছে। আমরা যদি দেখি যে পাললিক শিলার ফরমেশন, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কিনা লিথিফিকেশন। ওকে, লিথিফিকেশন অর্থাৎ এখানে চাপ প্লাস এখানে যে সিমেন্টেড ফরমেশন বা কম্প্রেশন, তাপ, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চাপ এবং তাপের প্রভাবে কিন্তু এই লিথিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে পাললিক শিলাটা ফর্ম করে, ওকে, বা তৈরি হয়। এখানে অ্যান্সার যেটা হবে সেটা হয়ে যাবে লিথিফিকেশন। ওকে, দেখো এখানে একটা ছবি রয়েছে, ছবিটা কি না, এটা লেয়ার বাই লেয়ার কিন্তু সেডিমেন্ট গুলো ডিপোজিট হয়েছে, এবং ওপরে চাপে এবং তাপের ফলে কিন্তু এই লেয়ার আকারে কি হয় না, যে পাললিক শিলা সেটা ফর্ম করে, সেটা তৈরি হয়। ওকে, আমরা এটা দেখতে পারি এখানে গ্রাউন্ড ওয়াটার রয়েছে, গ্রাউন্ড ওয়াটারের নিচে, অর্থাৎ হতে পারে সেটা কোনো রিভার বটমে হচ্ছে বা রিভার বেডে হচ্ছে, হতে পারে সেটা কোনো ওশান বটমে হচ্ছে বা ওশানের যে ফ্লোর রয়েছে সেখানে সেডিমেন্ট ডিপোজিট হচ্ছে, বাট যে প্রসেসটা হয়ে থাকে পাললিক শিলা ফরমেশনের, সেটা হয়ে যাবে কিনা লিথিফিকেশন। ওকে, ক্লিয়ার? এখানে যে লিথিফিকেশন তার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে না সিল্ড বলতে কি বোঝায়? ওকে, সিল্ড বলতে কি বোঝায়? বলেছে অতি প্রাচীন শিলা, রূপান্তরিত শিলা, ক্ষয়প্রাপ্ত শিলা, আবরণী শিলা। ওকে, আমরা যদি দেখি একটু সিল্ড কি বলেছে না, সিল্ড হয়ে যাবে এখানে অ্যান্সার অতি প্রাচীন শিলা। ওকে, সিল্ড হচ্ছে কিনা অতি প্রাচীন শিলা। ওকে, এর এক্সপ্লেনেশনে আমি আসছি। দেখো এখানে যদি আমরা দেখি, এখানে একটা ডেফিনিশন দেওয়া রয়েছে সিল্ডে। দেখো যে সিল্ড হলো পৃথিবীর ভূত্বকের এমন একটা অংশ, ওকে, এটা ভূত্বকেরই অংশ, যে ভূত্বকের এমন একটা অংশ যা অতি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এদের বয়স সাধারণত 2.5 বিলিয়ন বিলিয়ন বছর, অর্থাৎ যখন আর্থ ফরমেশন হয় তার কয়েক বিলিয়ন বছর পর, অর্থাৎ 1-2 বিলিয়ন বছর পর, অর্থাৎ 2.5 বিলিয়ন বছর আগে প্রি ক্যাম্ব্রিয়ান যুগে এটা কিন্তু সৃষ্টি হয়েছে। ওকে, অর্থাৎ ভূত্বকের এমন এমন অঞ্চলগুলো রয়েছে যেগুলো খুবই স্থিতিশীল বলতে পারি বা স্ট্যাটিক বলতে পারি, যেখানে ভূমিকম্প সেরকম হয় না, যেখানে টেকটনিক অ্যাক্টিভিটি সেরকম হয় না, সেই স্ট্যাটিক এবং স্থিতিশীল শক্ত ভূভাগকে আমরা বলতে পারি কি না এই সিল্ড অঞ্চল। ওকে, আমরা যদি আর্থ পুরো টোটাল আর্থকে কনসিডার করি, এখানে অনেকগুলোই আমরা সিল্ড অঞ্চল দেখতে পাই। কিছু কিছু সিল্ড অঞ্চল এক্সপোজড হয়ে গেছে এই ওয়েদারিং এর দ্বারা, কিছু কিছু সিল্ড অঞ্চল কিন্তু এক্সপোজড হয়নি। ওকে, এখানে দেখো যে এক্সপোজড সিল যেটা রয়েছে একটু হালকা লাইট পিঙ্ক কালারের রয়েছে, আর একটা লাইট ব্লুইশে রয়েছে। ওকে, এই যে পিঙ্ক কালারের যেটা রয়েছে সেটা কিন্তু এক্সপোজড হয়ে গেছে ওয়েদারিং এর দ্বারা, আর যেটা ব্লুইশ কালারের রয়েছে গ্রে ব্লুইশ, ওকে, এটা কিন্তু এক্সপোজড হয়নি, কভার রয়েছে। ওকে, অর্থাৎ আমি যদি রিজিয়নের একটু ডিস্ট্রিবিউশন দেখি এই ছবির মাধ্যমে, তাহলে দেখবো এখানে আমেরিকান সিল্ড রয়েছে, এখানে কানাডিয়ান সিল্ড রয়েছে, এখানে গায়ানা সিল্ড রয়েছে, এখানে ইউক্রেন সিল্ড রয়েছে, এখানে সাইবেরিয়ান সিল্ড রয়েছে, আমাদের ইন্ডিয়ান পেনিনসুলাতে ইন্ডিয়ান পেনিনসুলার সিল্ড রয়েছে, ওকে, অস্ট্রেলিয়ান সিল্ড রয়েছে। এগুলো কিন্তু সিল্ডের যে ডিস্ট্রিবিউশন সেটা রয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা যদি দেখি যে এখানে একটা ম্যাচিং কোশ্চেন দিয়েছে যে মূল শিলা এবং মূল শিলাটা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়। ওকে, অর্থাৎ মূল শিলা এবং তার রেসপেক্টে যে রূপান্তরিত শিলা সেটা কোনটা। ওকে, দেখো এখানে যে অপশনগুলো রয়েছে যে স্যান্ডস্টোন, গ্রানাইট, চুনাপাথর, কার্বন। ওকে, এবং যে অপশন দিয়েছে রূপান্তরিত শিলা, সেটা যদি আমরা দেখি যে হীরা, গ্রানাইট, নিশ, সরি এটা গ্রানাইট, অর্থাৎ নিশ হবে, এটা নিশ প্লাস কোয়ার্টজ প্লাস। ওকে, এই যদি আমরা একটু এক্সপ্লেনেশনে যাই, দেখো এখানে দেখতে পাবে স্যান্ডস্টোন যেটা হয়, স্যান্ডস্টোন, এই স্যান্ডস্টোনটা কি হয় না অতিরিক্ত চাপ ও তাপের প্রভাবে কিসে রূপান্তরিত হয়? স্যান্ডস্টোনটা রূপান্তরিত হয়ে যায় কোয়ার্টজাইট। ওকে, একের দাগে সি বলেছে। নেক্সট গ্রানাইট যেটা রয়েছে,
গ্রানাইটটা রূপান্তরিত কিসে হয়ে যায় আমরা জানি নিস, গ্রানাইট শিলাটা নিশে রূপান্তরিত হয়। ওকে, এখানে বাংলা বলে একটু গ্নাইস বলে লেখা রয়েছে, বাট এটা নিশ হবে। ওকে, নেক্সট 3 নম্বরে যেটা রয়েছে দেখো চুনা পাথর। চুনা পাথর কিসে রিপ্রেজেন্ট, কোনটাতে রূপান্তরিত হয়? চুনা পাথর রূপান্তরিত হয় মার্বেল। ওকে, লাইমস্টোন হয়ে যাবে কি না মার্বেল। এবং যেটা কার্বন রয়েছে আমরা কি জানি, কার্বন অত্যাধিক প্রেসারে অত্যাধিক তাপের ফলে কি হয় না ওটা রূপান্তরিত হয় কিসে না হীরাতে। ওকে, অর্থাৎ ডায়মন্ডে রূপান্তরিত হয়। এখানে যে 1 নম্বর অপশনটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে যে কোনটা কিসে রূপান্তরিত হয়, দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে না এপিরোজেনি শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? ওকে, আমরা আর্থ মুভমেন্ট যখন স্টাডি করি, আর্থ মুভমেন্টের মধ্যে অনেকগুলো টার্ম আমরা এরকম শুনতে পাই, ওরোজেনি, এপিরোজেনি। ওকে, এখানে এপিরোজেনি বলেছে যে এপিরোজেনি শব্দটির কোনটির সাথে সম্পর্কিত। এখানে যে 4টা অপশন রয়েছে সেই 4টা অপশনের মধ্যে এপিরোজেনি কার সাথে রিলেটেড? ওকে, যে বাহ্যিক শক্তি, আনুভূমিক ভূগতি, উলম্ব ভূগতি, ভরস্থলন। এখানে যদি আমি একটু ইংলিশটা পড়তে যাই কি বলেছে দেখো, দ্য টার্ম এপিরোজেনি ইজ রিলেটেড টু এক্সটার্নাল এনার্জি, horizontal earth movement, vertical earth movement, mass wasting। ওকে, আমরা যদি এপিরোজেনিকে দেখি, এপিরোজেনি কি হয়ে যাবে না ভার্টিক্যাল আর্থ মুভমেন্ট, উলম্ব ভূগতি বা ভার্টিক্যাল আর্থ মুভমেন্ট। হতে পারে আপওয়ার্ড মুভ করছে, হতে পারে ডাউনওয়ার্ড মুভ করছে। অর্থাৎ ভার্টিক্যাল যখন মুভমেন্ট হবে তখন সেটা কার সাথে না, তখন সেটা এপিরোজেনির সাথে কিন্তু রিলেটেড। এটা আনসার হয়ে যাবে উলম্ব ভূগতি বা ভার্টিক্যাল আর্থ মুভমেন্ট। ওকে, এখানে কি বলেছে একটু দেখে নাও। এপিরোজেনি অ্যান্সার দিয়ে দিয়েছে যে উলম্ব ভূগতি বা ভার্টিক্যাল আর্থ মুভমেন্ট। ওকে, যে এপিরোজেনি হলো ধীর এবং বিস্তৃত উলম্ব ভূগতিশীলতা। এখানে বলেছে উলম্ব ভূগতিশীলতা, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল আর্থ মুভমেন্ট, যার ফলে মহাদেশীয় ভূখণ্ডের ওঠানামা ঘটে। হতে পারে সেটা আপওয়ার্ড মুভ করছে, হতে পারে সেটা ডাউনওয়ার্ড মুভ করছে। অর্থাৎ এপিরোজেনির সাথে সবসময় মনে রাখবে ভার্টিক্যাল আর্থ মুভমেন্টের রিলেটেড। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে দেখো যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্ট কোন তত্ত্ব প্রস্তাব করেন? কান্টের যে তত্ত্ব, কান্টের যে অরিজিন অফ ইউনিভার্স বা অরিজিন অফ আর্থের যে তত্ত্ব সেটা কি, সেটা কি নামে আমরা জানি? ওকে, এখানে বলেছে বিগ ব্যাং তত্ত্ব, গ্রহকণিকা তত্ত্ব, হিট অ্যান্ড রান তত্ত্ব, গ্যাসীয় তত্ত্ব। ওকে, আমরা যদি একটু ইংলিশটা দেখি কি বলেছে, দ্য নেম অফ দ্য থিওরি অফ দ্য অরিজিন অফ দ্য আর্থ পুট ফরওয়ার্ড বাই কান্ট, বিগ ব্যাং থিওরি, প্ল্যানেটিসিমাল হাইপোথিসিস, হিট অ্যান্ড রান থিওরি, গ্যাসাস হাইপোথিসিস। ওকে, আমরা সবাই জানি যে কান্টের যে তত্ত্ব সেটা কি নামে পরিচিত, সেটা হচ্ছে গ্যাসাস হাইপোথিসিস বা গ্যাসীয় তত্ত্ব নামে কিন্তু পরিচিত। ওকে, এখানে দেখো যে ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক ছিলেন, একজন জার্মান জিওগ্রাফার ছিলেন। উনি কি বলেছিলেন না 1755 সালে উনি সৌরজগতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে গ্যাসীয় তত্ত্ব, যেটাকে আমরা বলতে পারি নেবুলার হাইপোথিসিস, কিন্তু উনি প্রস্তাব করেছিলেন। ওকে, ওনার মতে কি বলেছিলেন না সৌরজগতের যে উৎপত্তি হয়েছে সেটা কিনা একটা ঘূর্ণায়মান গ্যাস এবং ধূলিকণার মেঘ থেকে হয়েছে। ওকে, যেটা কি হয় না কালক্রমে ধীরে ধীরে কি হয় না ঠান্ডা হতে থাকে এবং ঠান্ডা হতে হতে সংকুচিত হয় এবং তার ফলে কি হয় না সৌরজগৎ, সূর্য এবং আমাদের যে পৃথিবী সেটা কি করে না সৃষ্টি করে। ওকে, এটা এটা হচ্ছে ওটা কি হয়ে যাবে না গ্যাসীয় তত্ত্ব। ওকে, কান্টের গ্যাসীয় তত্ত্ব বা গ্যাসাস হাইপোথিসিস। ওকে, ক্লিয়ার। নেক্সট যেটা রয়েছে দেখো যে লাভা প্রবাহে ঘেরা একটি পৃথক পাহাড়কে কি বলা হয়? ওকে, এখানে বাংলাটা পড়তে হয়তো একটু মনে হচ্ছে যে কেমন কেমন, আমরা একটু ইংলিশটা দেখে নেই যে an isolated hill surrounded by a lava flow is called। অর্থাৎ একটা আইসোলেটেড হিল রয়েছে, হিলের চারপাশে কিন্তু লাভা ফ্লো হয়েছে, বাট ওর যে উঁচু অংশটা, ওর যে পিকটা সেই পর্যন্ত কিন্তু লাভা ফ্লো পৌঁছাতে পারেনি। তাই জন্য সারাউন্ডিং লাভা ফ্লো হলেও ওর যে মস্তক অংশটা, ওর যে মাথার দিকের অংশটা সেটা কিন্তু আইসোলেটেড হয়ে অবস্থান করে। সেই ধরনের পাহাড়কে কি বলা হয়? সেই ধরনের পাহাড়কে কি বলা হয়? এখানে যদি আমরা একটু অপশন দেখি, অপশনে কি বলেছে না হর্নিটোস, কুলিশ, স্টেপটিও, ব্লাফ। ওকে, হর্নিটোস, কুলিশ, স্টেপটিও, ব্লাফ। ওকে, আমরা যদি দেখি এরকম আইসোলেটেড হিল, এই লাভা ফ্লো দিয়ে ঘেরা আইসোলেটেড হিল, সেটা কি হয়ে যাবে না স্টেপটিও। ওকে, এখানে অ্যান্সার হয়ে যাবে স্টেপটিও। ওকে, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো যে
কলম্বিয়া পেটো কিন্তু এর একটা এক্সাম্পল, এই স্ট্রিপ্টোর এক্সাম্পল হচ্ছে কলম্বিয়া পেটো। যদি আমি এর ডেফিনেশন দেখতে যাই বা ওর ক্যারেক্টারিস্টিক দেখতে যাই, কি বলেছে না, স্ট্রিপ্টো হলো এমন একটি পৃথক পাহাড় বা আইসোলেটেড হিল যা একটি প্রাচীন ভূমির অংশ হিসেবে লাভা প্রবাহের সময় ঢেকে যায়নি এবং লাভার মধ্যে একটি উঁচু দ্বীপ বা টিলা হিসেবে অবস্থান করে। ওকে, এই দেখতে পাচ্ছ এই যে একটা চটি রয়েছে, যেটা কি না দেখতে পাচ্ছি যে লাভা ফ্লো থেকে এটা কিন্তু লাভা ফ্লো এর দ্বারা এটা কিন্তু ঢাকা পড়ে যায়নি, বাট সারাউন্ডিং যে এরিয়াগুলো সেগুলো কিন্তু লাভা ফ্লো এর দ্বারা চাপা পড়ে গেছে। ওকে, আর এটা আইসোলেটেড হয়ে অবস্থান করছে। এই যে শিলা, এই যে ল্যান্ডফর্ম, এই যে হিল, আইসোলেটেড হিল, এটাকে বলা হয় কিনা স্ট্রিপ্টিও। ওকে, এটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। নেক্সট দেখো একটা ম্যাচিং কোশ্চেন দিয়েছে যে স্ফটিকত্বের মাত্রা বা বলতে পারি ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি এবং ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এখানে বলেছে কি না, ম্যাচ করতে বলেছে হলো ক্রিস্টালাইন, হাইপোক্রিস্টালাইন, হ্যালো ক্রিস্টালাইন, এই যে তিনটা জিনিস, এটা নিয়ে আমি আসছি। ওকে, জাস্ট আগে কোশ্চেনটা আমি শেষ করি, তারপরে আমি এক্সপ্লেনেশনে আসছি জিনিসটা কি। ওকে, এর সাথে কি বলেছে না, এন্টায়ারলি ক্রিস্টালাইন formed by slow cooling, particularly crystalline and partially glossy formed by moderate cooling, entirely glossy formed by fast cooling। অর্থাৎ আমরা যদি দেখি আগ্নেয় শিলার যে প্রকারভেদ রয়েছে, ওকে, ইগনিয়াস রক্সের যে প্রকারভেদ রয়েছে, সেটা যখন ফর্ম করছে, সেটা যখন তৈরি হয়, অর্থাৎ লাভা ফ্লোর পর বা ম্যাগমা ঠান্ডা হয়ে যে আগ্নেয়াস রক তৈরি করে, তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপর বেস করে কিন্তু আমরা এই তিনটা ভাগে আগ্নেয় শিলাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিনা হলো ক্রিস্টালাইন, একটা হচ্ছে কিনা হাইপোক্রিস্টালাইন, আর একটা কিনা হ্যালো ক্রিস্টালাইন। এদের ক্যারেক্টারটা একটু আলাদা। ওকে, কোনোটা খুব দ্রুত ঠান্ডা হয়ে তৈরি হয়, কোনোটার মধ্যে যে ক্রিস্টালগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ডিপ হয়, কোনোটা থাকে, কোনোটায় থাকে না, সেইটার সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। ওকে, দেখো আমরা যদি একটু এক্সপ্লেনেশনে চলে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো যে ধরন রয়েছে হোলো ক্রিস্টালাইন, হাইপোক্রিস্টালাইন এবং হ্যালো ক্রিস্টালাইন, তার যে বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একটু জেনে রাখবে, এটা পরীক্ষাতে আসতে পারে। যে হলো ক্রিস্টালাইন রয়েছে সেটা কিনা সম্পূর্ণভাবে কেলাস দ্বারা গঠিত, মাথায় রাখবে এটা কিনা ক্রিস্টালাইন। ওকে, অ্যান্ড শীতল হয় ধীরে ধীরে, এটা ঠান্ডা হতে সময় লাগে, বাট কেলাস কিন্তু টোটালটা কেলাস দ্বারা গঠিত হয়। হাইপোক্রিস্টালাইন যেটা রয়েছে সেটা কিন্তু কিনা কেলাসও থাকে প্লাস কাঁচ থাকে, দুটোই থাকে, যে কাঁচ প্লাস কেলাস। ওকে, এবং এটা যে শীতল হয় সেটা মিডিয়াম রেঞ্জে হতে থাকে, অর্থাৎ মডারেট স্পিডে কিন্তু এটা ঠান্ডা হতে থাকে। এবং এর যে এক্সাম্পল সেটা হবে কিনা ডোলেরাইট। ওকে, আর হোলো ক্রিস্টালাইনের যে এক্সাম্পল সেটা কিনা গ্রানাইট রয়েছে, পেগমাটাইট রয়েছে, প্লাস হ্যালো ক্রিস্টালাইন যেটা রয়েছে, সেই হ্যালো ক্রিস্টালাইনের যে বৈশিষ্ট্য সেটা কি দেখো না, শিলা মূলত কাঁচের মতো, কেলাস নেই বা খুবই কম, কেলাসটা এখানে খুবই কম বা না থাকার মতো, এবং এখানে যে শীতল হওয়ার যে প্রসেস সেটা কিন্তু খুবই দ্রুততার সাথে হয়ে থাকে। আর এর যে উদাহরণ রয়েছে দেখো অবসিডিয়ান রক্স। ওকে, এইটা হয়ে যাবে এর বৈশিষ্ট্য। এবং আমরা যদি একটু ম্যাচিং করতে যাই, দেখো হলো ক্রিস্টালাইন হয়ে যাবে কি না এই পুরোপুরি স্ফটিকযুক্ত এবং ধীরে ধীরে শীতল হয়। দেন হাইপোক্রিস্টালাইন কি না আংশিক স্ফটিক ও আংশিক গ্লাসযুক্ত হয়, যেটা মিডিয়াম হারে বা মধ্যম হারে শীতল হয়। হ্যালো ক্রিস্টালাইন যেটা রয়েছে সেটা কিনা পুরোপুরি কাঁচের মতো হয়, এখানে স্ফটিকটা খুব কম থাকে বা থাকেই না, এবং এই যে শীতল হওয়ার মাত্রা সেটা কিন্তু খুব দ্রুত গতিতে হয়ে থাকে। ওকে, এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর যে অপশন সেটা কিন্তু 1 অপশনটা বা 1 নম্বরের দাগের অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যায়। ওকে, ক্লিয়ার। নেক্সট যেটা রয়েছে দেখো সমগভীরতা কিন্তু পরিবর্তনশীল ঘনত্ব। এখানে বলেছে গভীরতা যেটা, অর্থাৎ ডেপথ কিন্তু সমান বা ইকুয়াল ডেপথ উইথ ডিফারেন্ট ডেনসিটি। ওকে, বা ভ্যারিং ডেনসিটি। এই যে কথাটা, এটা আইসোস্ট্যাটিতে বা আইসোস্ট্যাটিক্স থিওরিতে কে প্রস্তাব করেছিলেন বা কে বলেছিলেন? ওকে, এখানে দেখো ইংলিশটা বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। হু প্রপোজড দ্য কনসেপ্ট অফ ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারিং ডেনসিটি ইন আইসোস্টেসিস। ওকে, আইসোস্টেসিসে কে বলেছিলেন যে ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারিং ডেনসিটি? এটা হয়ে যাবে কে না, অপশন রয়েছে দেখো অ্যাইরি, জলি, প্যাট, নান অফ দ্য অ্যাবভ। ওকে, আমরা যদি দেখি যে ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারিং ডেনসিটি দিয়েছেন কে না প্যাটের তত্ত্ব। প্যাট বলেছিলেন কি না গভীরতা সমান হয় কিন্তু ডেনসিটিটা পরিবর্তন হতে থাকে, ডেনসিটিটা ডিফারেন্ট হয়ে থাকে। ওনার যে
কথা উনি বলেছিলেন বা ওনার যে স্টেটমেন্ট সেটা কি ছিল না, ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারিং ডেন্সিটি ইন আইসোস্ট্যাটিক্যাল থিওরি। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে জন হেনরি প্যাট এই তত্ত্বটি প্রস্তাব করেন। তার মতে পৃথিবীর ভূত্বকের নিচে গভীরতা সর্বত্র সমান হয়, কিন্তু ঘনত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং এই যে কথাটা বলেছেন প্যাটের অপোজিট বলেছিলেন কিন্তু অ্যায়রি। ওকে, অ্যায়রি কি বলেছিলেন? অ্যায়রি বলেছিলেন গভীরতা যেটা, ডেপথ যেটা, সেটা কিন্তু ভ্যারি করবে, ডেপথটা ভ্যারি করবে, কিন্তু ঘনত্বটা কিন্তু সবসময়ের জন্য সেম থাকবে, সেটা বলেছিলেন অ্যায়রি। বাট প্যাট যেটা বলেছেন সেটা বলেছেন গভীরতা সমান, এই যে দেখো লাইন অফ কম্পেনসেশন যেটা এখানে, যে গভীরতা সর্বত্র সমান হবে কিন্তু ঘনত্ব ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে প্যাট। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, ভ্যালি অফ 10,000 স্মোকস। ওকে, ভ্যালি অফ 10,000 স্মোকস কোন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, দেখো এখানে বলেছে কোন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হয়েছিল, এটা মাথায় রাখবে। এখানে অনেক ধরনের কোশ্চেন চলে আসতে পারে, বলে দিতে পারে তোমাকে ভ্যালি অফ 10,000 স্মোক কোথায় অবস্থান করে। যদি লোকেশন বলে দেয় সেখানে কিন্তু একটা অ্যান্সার হবে, যদি বলে কোন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হয়েছে সেটা কিন্তু উত্তর আলাদা হবে। ওকে, দেখো এখানে অপশন কি বলেছে, যে দ্য ভ্যালি অফ 10,000 স্মোকস was formed by the eruption of which volcano? Mount St. Helens, Nova Rupta, Mauna Loa, Mount Katmai. Mount St. Helens, Nova Rupta, Mauna Loa, Mount Katmai. আমরা যদি দেখি যে ভ্যালি অফ 10,000 স্মোকটা তৈরি হয়েছে, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে নোভা রাপ্তা ভলকানো দিয়ে, বা নোভা রাপ্তা ভলকানোর অগ্নুৎপাতের ফলে। ওকে, এবারে দেখো এর এক্সপ্লেনেশনটা দেখতে পাবে কি রয়েছে না, অ্যান্সার কিন্তু এখানে নোভা রাপ্টা হবে। আমরা যদি দেখি কি বলেছে, আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্কে অবস্থিত। দেখো যদি বলতো যে এই 10,000 স্মোকটা কোথায় অবস্থান করে, এর লোকেশন কি, তাহলে তোমরা বলতে পারতে কাটমাই ন্যাশনাল পার্ক আলাস্কা। আলাস্কার যে কাটমাই ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে কিন্তু এই ভ্যালি অফ 10,000 স্মোক অবস্থান করে। বাট যে অগ্নুৎপাতের ফলে এটা সৃষ্টি হয়েছে সেটা কি হয়ে যাবে না, 1912 সালের নোভা রাপ্তা আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত তার ফলেই কিন্তু এটা তৈরি হয়েছিল, এই ভ্যালি অফ 10,000 স্মোক। ওকে, ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন গুলো তোমরা একটু জাস্ট পড়ে নিও। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ভূমিকম্পের সময় এস তরঙ্গের ছায়া অঞ্চলের কৌণিক ব্যাপ্তি কত? অর্থাৎ ভূমিকম্পের সময় যে সকল ওয়েভস গুলো ক্রিয়েট হয়, ওয়েভস গুলো তৈরি হয়, তার মধ্যে এস তরঙ্গের যে শ্যাডো জোন, সেই শ্যাডো জোনের ব্যাপ্তি কতটা, এস তরঙ্গের শ্যাডো জোনের ব্যাপ্তি কতটা। ওকে, দেখো এখানে যদি অপশনগুলো আমরা দেখি কি রয়েছে, 103 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 103 ডিগ্রি, 103 থেকে 142 ডিগ্রি, 142 থেকে 180 ডিগ্রি। ওকে, এস তরঙ্গ কি আমরা জানি, এস তরঙ্গটা কোথা দিয়ে প্রবাহিত হতে পারে, শুধুমাত্র সলিড স্টেট যেখানে রয়েছে, শুধুমাত্র সলিড অঞ্চল যেখানে রয়েছে সেই অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু এস তরঙ্গ ট্রাভেল করতে পারে। বাট যখন লিকুইড স্টেট চলে আসে, যখন গ্যাসাস স্টেট চলে আসে, তখন কিন্তু এস তরঙ্গ ট্রাভেল করতে পারে না। তখন কি হয় না, যখনই এই এস তরঙ্গ লিকুইড স্টেটে প্রবাহিত হতে পারে না, গ্যাসাস স্টেটে প্রবাহিত হতে পারে না, তখন কি হয়, ও কিছু অঞ্চলে ওকে অ্যাবসেন্স পাওয়া যায়, একটা সময়ের পর ও কিন্তু অ্যাবসেন্স হয়ে যায়। ওকে, তাই জন্য ওর যে ছায়া অঞ্চলটা সেটা অবস্থান করে কতটা না, 103 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কিন্তু এস তরঙ্গের ছায়া অঞ্চল ব্যাপ্তি আমরা বলতে পারি। ওকে, দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এখানে যে অ্যান্সারটা সেটা ক হয়ে যাবে 103 থেকে 180। এবং আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম যে এখানে তরল মাধ্যম হওয়ার জন্য, অর্থাৎ যদি দেখো যে আমাদের মেন্টাল বা অ্যাস্ট্রোস্ফিয়ারের কোথাও একটা আর্থকোয়েক হ্যাপেন করেছে, আর্থকোয়েক হ্যাপেন করা মানে ওখান থেকে কি হবে না, প্রাইমারি ওয়েভস, সেকেন্ডারি ওয়েভস, এগুলো কি করবে, আস্তে আস্তে করে ট্রাভেল করতে শুরু করবে। বাট প্রাইমারি ওয়েভস কি করে না, প্রাইমারি ওয়েভ যেটা বলছি আমি পি ওয়েভস সবসময়ের জন্য কি করে না, এ সলিড স্টেটেও ট্রাভেল করতে পারবে, এ লিকুইড স্টেটেও ট্রাভেল করতে পারবে, এ গ্যাসাস স্টেটেও ট্রাভেল করতে পারবে। যখন সলিড স্টেটে পি ওয়েভ ট্রাভেল করে তার স্পিড অনেকটা বেশি হয়, বাট লিকুইড স্টেটের জন্য কি করে না, স্পিডটা কমে যায় এবং ওর যে গতি বা ওর যে ডিরেকশন সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, একটু শিফট হয়ে যায়, অন্যদিকে বেন্ড করে যায়। আর গ্যাসাস স্টেটেও সেম হয়। ওকে, বাট এখানে ভেলোসিটিটা কমে যায়। বাট যখন আমরা এস নিয়ে কথা বলবো, এস এর ক্ষেত্রে কি হয় না, এস শুধুমাত্র সলিডে প্রবাহিত হতে পারে,
সেকেন্ডারি ওয়েভস যেটা। তাই জন্য এখানে যখন কোর রিজিয়ন চলে আসবে, আমরা কি জানি না কোরের যে আউটার কোর রিজিয়ন সেখানে কিন্তু লিকুইড ফর্মে রয়েছে আউটার কোরটা। সেই আউটার কোরে লিকুইড ফর্ম থাকার জন্য এস ওয়েভটা কিন্তু আর ট্রাভেল করতে পারবে না। তাই জন্য কি হয় না, একটা সময়ের পর এস ওয়েভকে আমরা আর পাই না। এই যে জোনটা দেখতে পাচ্ছ 103 থেকে 103 পর্যন্ত, এই জোনটা টোটাল কি হয়ে যাবে না, শ্যাডো জোন, এস ওয়েভস এর জন্য পুরো টোটালটাই এস ওয়েভস এর শ্যাডো জোন। ওকে, আমরা যদি এখানে দেখি 0, এইখানে আমি যদি 180 কনসিডার করি, এটা 180, তাহলে এখান থেকে 103 থেকে 180 পর্যন্ত এই দিকের, প্লাস এই দিকে আমরা যদি দেখি 103 থেকে 100, এইখান থেকে এখান থেকে 103 থেকে 180 পর্যন্ত শ্যাডো জোন। ওকে, অর্থাৎ এস তরঙ্গের শ্যাডো জোনটা হয়ে যাবে 103 থেকে 180। এছাড়াও যদি বলে পি তরঙ্গের শ্যাডো জোন, এখানে রয়েছে দেখো যে পি তরঙ্গের শ্যাডো জোন বা ছায়া অঞ্চল 103 থেকে 142 হয়। যদি আমরা দুপাশ কনসিডার করি তাতে 78 ডিগ্রি হয়ে থাকে। আর যদি আমরা এস তরঙ্গের ছায়া অঞ্চল দেখি 103 থেকে 180 হয়। যদি দুপাশ কনসিডার করি তাহলে সেটা হয়ে যাবে 154 ডিগ্রি। এবং যেখানে পি এবং এস তরঙ্গ একসাথে কনসিডার করা হয়, যদি বলা হয় পি এবং এস তরঙ্গের শ্যাডো অঞ্চল কতটা, তাহলে কিন্তু সেটা হবে 103 থেকে 142, এবং দুদিক যদি কনসিডার করা হয় সেটা হবে 78 বা 78 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? এগুলো একটু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট যেটা বলেছে দেখো যে অ্যাস্থেনোস্ফিয়ারে কোন প্রক্রিয়ার ফলে লিথোস্ফিয়ার প্লেটগুলি সরতে পারে, বা যে প্লেটগুলো রয়েছে, লিথোস্ফেরিক যে প্লেট রয়েছে, প্লেটের মুভমেন্টের যে কারণ সেটা কি। ওকে, এখানে জানতে চাওয়া হয়েছে প্লেট মুভমেন্টের কারণটা কি। বলেছে দেখো প্রথমে ম্যান্টেলের সঞ্চালন প্রবাহ, সমুদ্রতল রিজ পুল, মাধ্যাকর্ষণ স্লাইডিং, অ্যাস্থেনোস্ফিয়ারের গঠন। ওকে, আমরা যদি দেখি অ্যাস্থেনোস্ফিয়ারে কি হয় না, অ্যাস্থেনোস্ফিয়ারে একটা কনভেকশন কারেন্ট চলে। ওকে, এই কনভেকশন কারেন্টের জন্যই কিন্তু লিথোস্ফেরিক প্লেটগুলো মুভমেন্ট করতে থাকে। ওকে, তাই জন্য এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ম্যান্টেলের সঞ্চালন প্রবাহ বা কনভেকশনাল কারেন্ট ইন দ্য ম্যান্টেল, বা আমরা বলতে পারি কনভেকশন কারেন্ট ইন দ্য আপার ম্যান্টেল বা অ্যাস্থেনোস্ফিয়ার। ওকে, নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশনটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে রিজিয়নটা ম্যান্টেলের আপার পোর্শন বা অ্যাস্থেনোস্ফিয়ারের যে রিজিয়ন, সেখানে কিনা টেম্পারেচার ডিফারেন্সের জন্য কি হয় না, এখানে কনভেকশন কারেন্ট সৃষ্টি হয়। অর্থাৎ এখানে ম্যাগমার যে পরিচালন স্রোত তৈরি হয়, সেই স্রোতের ফলে ওর উপরে অবস্থানকারী, অর্থাৎ যে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যে প্লেটগুলো থাকে, লিথোস্ফেরিক যে প্লেটগুলো থাকে, সেগুলো কি করতে থাকে না, সঞ্চালন করতে থাকে বা মুভমেন্ট করতে থাকে। ওকে, ক্লিয়ার? এটা হয়ে যাবে কিনা ম্যান্টেলের সঞ্চালন প্রবাহ। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, একটু আমরা দেখে নিই। নেক্সট যেটা রয়েছে যে নিচের খনিজগুলিকে মোহর স্কেল। ওকে, মোহর স্কেল বলতে এটা হার্ডনেস স্কেল। যে খনিজ পদার্থগুলো হয় বা যে মিনারেলস হয়, সেই মিনারেলসের যে হার্ডনেস, সেটা কোন স্কেল দ্বারা মেজার করা হয়, সেটা হচ্ছে মোহর হার্ডনেস স্কেল দ্বারা মেজার করা। এখানে বলেছে যে কয়েকটা খনিজ রয়েছে তাদের হার্ডনেসের ক্রমাক্রমে সাজাতে বলেছে, যে নরম থেকে কঠিনের দিকে সাজাতে বলেছে। ওকে, আমরা যদি দেখি একটু মোহ স্কেলে কি দেখবো না, সব থেকে যে লো, সব থেকে যে কম ভ্যালু বা 1 ভ্যালু যার থাকে সেটা কি না খুব নরম হয়ে থাকে, এবং যেটা 10 ভ্যালু থাকে সেটা খুবই হার্ড হয়ে থাকে। অর্থাৎ 1 থেকে 10-এর দিকে যখন ভ্যালু আস্তে আস্তে করে বাড়তে থাকে, তখন তার মধ্যে হার্ডনেসটাও ওইভাবেই বাড়ে। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি ট্যাল্ক যেটা রয়েছে, ট্যাল্ক হবে একদম কম, অর্থাৎ এর হার্ডনেস হচ্ছে 1। দেন আমরা যদি দেখি না জিপসাম আসবে, নেক্সট দেন দেখি যদি ক্যালসাইট আসবে, দেন আমরা যদি দেখি ফেল্ডস্পার আসবে, দেন একদম শেষে আসবে কোয়ার্টজ। ওকে, অর্থাৎ এখানে যদি আমরা অপশন দেখি, একটু অ্যান্সারের দিকে চলে যাই, তাহলে দেখবো যে 2 নম্বর যে অ্যান্সারটা রয়েছে, প্রথমে বলেছে কেনা জিপসাম, দেন বলেছে ক্যালসাইট, দেন বলেছে ফেল্ডস্পার, দেন বলেছে কোয়ার্টজ। ওকে, এই যে ক্রোনোলজি, এটা কিন্তু আমরা একদম নরম থেকে কঠিনের দিকে ক্রোনোলজিটা আমরা পেয়েছি। এখানে ছবিটাও রয়েছে যে মোহস হার্ডনেস স্কেলের, এটা মাথায় রাখবে যে ট্যাল্ক কত ভ্যালু, জিপসাম কত ভ্যালু, ক্যালসাইট কত ভ্যালু। তোমাদের হার্ডনেসটাও অনেক সময় জিজ্ঞেস করে নিতে পারে, তোমাকে হয়তো পরীক্ষাতে দিয়ে দেবে ফেল্ডস্পারের মোহ স্কেল অনুযায়ী হার্ডনেস ভ্যালু কত, এরকম তোমাকে যদি বলে দেয়, তাহলে তোমায় মাথায় রাখতে হবে ফেল্ডস্পারটা কিন্তু 6। তোমাকে যদি বলে দেয় ফ্লুরাইডের কত, সেটা বলে দিতে হবে 4। ওকে, এই স্কেলটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার? এবং আমি যেটা বললাম যে 1 থেকে 10-এর দিকে যতই বাড়তে থাকবে ভ্যালু, তত কিন্তু তার হার্ডনেসও বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তত কিন্তু হার্ডনেসটা বেশি হবে। নেক্সট যেটা রয়েছে দেখো, ভূত্বক ও ম্যান্টেলের মধ্যে কোন বিচ্ছিন্নতা বিদ্যমান। ওকে, বিচ্ছিন্নতা বলতে এখানে বোঝানো হয়েছে ডিসকন্টিনিউটিকে। ওকে, আমরা যদি আর্থ ইন্টেরিয়র দেখি, আর্থ ইন্টেরিয়রের যে লেয়ার গুলো রয়েছে, ওকে, সেই লেয়ারের মাঝে মাঝে কিন্তু কিছু ডিসকন্টিনিউটি আমরা দেখতে পাই। এখানে বলেছে ভূত্বক এবং ম্যান্টেলের মধ্যে কোন বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যায়, বা হুইচ ডিসকন্টিনিউটি সেপারেটস দ্য
আর্থ ক্রাস্ট ফ্রম দ্য ম্যান্টল। ওকে, ম্যান্টল থেকে ভূত্বকের মধ্যে কোন ডিসকন্টিনিউটি সেপারেট করেছে? অপশন কি রয়েছে দেখো, গুটেনবার্গ বিচ্ছিন্নতা, কনরাড বিচ্ছিন্নতা, লেহম্যান বিচ্ছিন্নতা, মোহরভিষিক বিচ্ছিন্নতা। ওকে, আমরা যদি দেখি ভূত্বক এবং ম্যান্টল এর মধ্যে কি রয়েছে না মোহরভিষিক বিচ্ছিন্নতা বা মোহরভিষিক ডিসকন্টিনিউটি। ওকে, আমরা যদি একটু এক্সপ্লেনেশন দেখি, দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে লেয়ার ওয়াইজ কোথায় কোন এটা ডিসকন্টিনিউটি রয়েছে সেটা লেখা রয়েছে। ওসানিক ক্রাস্ট আমরা যদি দেখি এবং বা ক্রাস্ট এবং মেটাল যদি দেখি সেখানে আমাদের মোহ রয়েছে। দেন আমি যদি আপার মেটাল লোয়ার মেটাল দেখি সেখানে রেপটি রয়েছে। আমরা যদি মেন্টাল এবং কোর দেখি সেখানে গুটেনবার্গ রয়েছে। আমরা যদি আউটার কোর এবং ইনার কোর দেখি সেখানে লেহম্যান ডিসকন্টিনিউটি রয়েছে। ওকে, এইটা তোমরা একটু নোট করে নিও যে কোনটা কোন পজিশন রয়েছে এবং কোনটা কোন লেয়ারকে সেপারেট করেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে। ওকে, বাট এখানে কোশ্চেনে যেটা রয়েছে ভূত্বক আর মেন্টালের মধ্যে সেটা হয়ে যাবে আমাদের মোহরভিষিক বিচ্ছিন্নতা। ওকে, এর নামকরণটা কেন হয়েছে দেখো, যে মোহরভিষিক বিচ্ছিন্নতা বা মোহ হলো সেই সীমারেখা যা ভূত্বক ও আবরণ, কেন আবরণ বলতে এটা মেন্টাল হবে। ওকে, মেন্টালের মাঝে অবস্থিত। ওকে, এটি 1909 সালে এই আদ্রিজা মোহরভিষিক নামক একজন ভূকম্পবিদ আবিষ্কার করেন। এনার নাম অনুসারেই কিন্তু এই ডিসকন্টিনিউটিটার নাম হয় যে মোহরভিষিক। ওকে, ক্লিয়ার? এবং এই সালটা মাথায় রাখবে 1909। ওকে, নেক্সট যেটা রয়েছে, কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় বা বাতিঘর নামে ডাকা হয়? এটা বাতিঘর শুনতে কেমন একটা লাগছে, দেখো ইংলিশটা একটু পড়ে নাও, যে হুইচ ভলকেনো ইজ নোন অ্যাজ লাইট হাউস অফ মেডিটেরেনিয়ান সি। মেডিটেরিয়ান সি এর লাইট হাউস কোন আগ্নেয়গিরিকে বলা হয়? এখানে অপশন দিয়েছে দেখো, মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট স্ট্রম্বোলি, মাউন্ট এটনা, মাউন্ট পিলি। ওকে, আমরা কি জানি ভূমধ্য সাগরের বাতিঘর নামে যেটা পরিচিত সেটা হয়ে যাবে কি না মাউন্ট স্ট্রম্বোলি। এই মাউন্ট স্ট্রম্বোলিকে বলা হয় বা মাউন্ট স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্য সাগরের বাতিঘর। কেন? আমরা জানি এটা একটা অ্যাক্টিভ ভলকানো। অ্যাক্টিভ ভলকানো হওয়ার জন্য এই যখন রাতের বেলাও এই অগ্নুৎপাত করতে থাকে তখন দূর থেকে দেখে মনে হয় যে কোনো বাতি জ্বলছে বা কোনো লাইট জ্বলছে। আমরা যদি দূর থেকে কোনো লাইট হাউসকে দেখি তাহলে দেখবো যে লাইট হাউসের দূরে একটা টাওয়ারের মতো রয়েছে এবং লাইট হাউসের যে টাওয়ার সেখানে কি রয়েছে না বাতি জ্বলতে থাকে বা লাইট জ্বলতে থাকে এবং দূর থেকে আমরা বুঝতে পারি একটা লাইট হাউস রয়েছে। সেরকম রাতের বেলা যখন আমরা দূর থেকে এই স্ট্রম্বোলি মাউন্ট আগ্নেয়গিরিকে দেখি তখন মনে হবে ওখানে যেন একটা লাইট হাউসের মতো জ্বলতে আছে। বাট বেসিক্যালি ওখানে কি হয় না অগ্নুৎপাত হতে থাকে, ওই অগ্নুৎপাতের যে কালারটা যে লাইটটা সেটাই দূর থেকে দেখা যায় এবং ওর জন্য কি বলা হয় এটাকে না ভূমধ্য সাগরের বাতিঘর বা মেডিটেরিয়ান সির লাইট হাউস হয়ে যাবে কি না মাউন্ট স্ট্রম্বোলি। ওকে, এখানে দেখো ইটালির একটা ম্যাপ রয়েছে এবং এখানে ভূমধ্যসাগর রয়েছে। ভূমধ্যসাগরের মধ্যে এইখানে দেখো স্ট্রম্বোলি যে আগ্নেয়গিরি বা সেটা রয়েছে এই লোকেশন। ওকে, বাট তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কিসের জন্য আমরা বলা হচ্ছে এখানে, কেন এখানে এটাকে লাইট হাউস বলা হয় এবং কোন মাউন্ট আগ্নেয়গিরিকে বলা হয়। ওকে, মাউন্ট স্ট্রম্বোলি। ওকে, নেক্সট যেটা বলেছে যে ভূমিকম্পের সময় কোন ধরনের ভূকম্পীয় তরঙ্গকে সবচেয়ে বিধ্বংসী বলে মনে করা হয়? ওকে, আমরা কি জানি যখন কোথাও কোনো ভূমিকম্প তৈরি হয় বা সৃষ্টি হয়, হতে পারে সেটা প্লেট টেকটনিকের কারণে হচ্ছে, হতে পারে সেটা কোনো ল্যান্ডস্লাইডের ফলে হচ্ছে, হতে পারে কোনো ফল্ট ক্রিয়েশনের ফলে হচ্ছে। যদি ভূকম্প তৈরি হয় বা ভূমিকম্প তৈরি হয় সেই ভূমিকম্পের ফলে যে সকল এনার্জিগুলো রিলিজ হয়, ওকে, যে শক্তিটা নির্গত হয় সেই শক্তি থেকে কি হয় না ফার্স্ট পি ওয়েভ জেনারেট হয়, দেন এস ওয়েভ জেনারেট হয় এবং তারপরে কি হয় না সারফেস ওয়েভস কিছু প্রবাহ করতে থাকে। অর্থাৎ কিছু বডি ওয়েভস ক্রিয়েট হয়, বডি ওয়েভস গুলো কি না পি এবং এস, এবং কিছু সারফেস ওয়েভস ক্রিয়েট হয়, সারফেস ওয়েভ হচ্ছে কিনা এল ওয়েভ এবং আর ওয়েভ। ওকে, এই বডি ওয়েভস এবং সারফেস ওয়েভ কিন্তু ট্রাভেল করতে থাকে। ওকে, আমরা যদি দেখি সব থেকে বেশি বিধ্বংসী, তাহলে সব থেকে বেশি বিধ্বংসী কি হবে না সারফেস ওয়েভস। ওকে, সারফেস ওয়েভস কেন? এটা সারফেসের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে, সারফেসের কাছাকাছি প্রবাহিত হতে থাকে, তাই জন্য কি হয় না এর যে ডিস্ট্রাকটিভ করার ক্ষমতা বা যে বিধ্বংসী করার ক্ষমতা সেটা খুব বেশি হয়। তাই জন্য এই সারফেস ওয়েভসের জন্য কিন্তু আমাদের যে ঘর বাড়ি থেকে শুরু করে যা কিছু ইন্ডাস্ট্রি থাকে, আমাদের যদি কোনো ভূমিকম্প হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায় এই এল ওয়েভসের জন্য। আর সব থেকে তোমাকে যদি বলে দেওয়া থাকে যে কোন তরঙ্গ, তাহলে সেটা এল হবে।
আর যদি তোমাকে সেটা সারফেস বলা থাকে তাহলে সেটা কিন্তু অ্যান্সার সারফেস হয়ে যাবে বা ভূপৃষ্ঠীয় তরঙ্গ হবে। এখানে অপশন ছিল কি কি না, প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, সারফেস ওয়েভস, লংগিটিউডিনাল ওয়েভস। ওকে, এখানে সারফেস ওয়েভ হয়ে যাবে অ্যান্সার। যদি পার্টিকুলারলি তোমাকে বলে দেওয়া থাকে এস ওয়েভ, পি ওয়েভ, এস ওয়েল আর এরকম যদি বলে দেওয়া থাকে তাহলে এল ওয়েভসটা, যেটা এল ওয়েভস একটা সারফেস ওয়েভ, এই এল ওয়েভসটা কিন্তু মোস্ট ডিস্ট্রাকটিভ হয়। ওকে, ক্লিয়ার? এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে যে কেন কিসের জন্য হয়ে থাকে, এটা তোমরা জাস্ট দেখে নিও। ওকে, আর এখানে দেখো একটা মাথায় রাখবে যে যেই অঞ্চলে কিন্তু আর্থকোয়েকটা হ্যাপেন করে বা তৈরি হয় সেই অঞ্চলটাকে কি বলা হয়, হাইপো সেন্টার বা ফোকাস, এবং তার সোজাসুজি পারপেন্ডিকুলার উপরে সারফেসের যে পয়েন্ট বা যে অঞ্চল সেটাকে বলা হয় কিনা এপিসেন্টার। এটা একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে অ্যাসিডিক আগ্নেয় শিলাকে কোন উপাদানের পরিমাণ বেশি থাকে। অ্যাসিডিক যে আগ্নেয় শিলা বা অ্যাসিড আগ্নেয় শিলাতে কোন উপাদানের পরিমাণ বেশি থাকে, কোন খনিজের পরিমাণ বেশি থাকে, কোন মিনারেলসের পরিমাণ বেশি থাকে। ওকে, দ্য পার্সেন্টেজ অফ হুইচ কম্পোনেন্ট ইজ হাই ইন অ্যাসিড ইগনিয়াস রক। অ্যাসিড ইগনিয়াস রকসের ক্ষেত্রে কোন পরিমাণটা বা কোন উপাদানটা সব থেকে বেশি থাকে। এখানে দেখো অপশন বলেছে লোহা, ক্যালসিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম। আমরা যে জানি যে অ্যাসিডিক যখন আসবে তখন কিন্তু সেটা সিলিকার সাথে রিপ্রেজেন্ট করে। ওকে, আমরা জানি যে আগ্নেয় শিলা যদি 66% বা তার বেশি থাকে তখন সেই শিলাকে কি বলি আমরা, অ্যাসিডিক শিলা। অর্থাৎ সিলিকার পরিমাণ যদি 66% বা 66%-এর বেশি থাকে তখন সেই আগ্নেয় শিলাকে আমরা কি বলতে পারি না, অ্যাসিডিক আগ্নেয় শিলা। তাই জন্য এটা হয়ে যাবে সিলিকা। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে অ্যাসিড আগ্নেয় শিলা সাধারণত সিলিকা সমৃদ্ধ হয় যার পরিমাণ 66% বা তার বেশি হয়ে থাকে, এবং এটা কি না, এটা গ্রানাইট একটা কি না এর এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে দেখো, যে রিক্টার স্কেল ব্যবহার করা হয় কোনটি পরিমাপের জন্য। রিক্টার স্কেলটা কি পরিমাপ করতে ব্যবহার করা হয়, কি বলেছে দেখো, আগ্নেয়গিরির কার্যকলাপ, কঠোরতা, ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের মাত্রা। এখানে দুটো জিনিস একটু সিমিলার দিয়ে দিয়েছে, একটা যে ভূমিকম্পের তীব্রতা আর একটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা বা ম্যাগনিটিউড। যখন তোমাকে রিক্টার স্কেল বলা হবে, রিক্টার বলা মানে তার সেটা কার সাথে রিলেটেড, সেটা ম্যাগনিটিউডের সাথে রিলেটেড, মাথায় রাখবে। ওকে, যখন রিক্টার স্কেল বলবে তখন সেটা কিন্তু ম্যাগনিটিউডের সাথে রিলেটেড। ওকে, ভূমিকম্পের মাত্রার সাথে রিলেটেড। ওকে, আর তোমাকে যদি মার্কারি স্কেল বলে সেটা কিন্তু ভূমিকম্পের ইন্টেন্সিটির সাথে রিলেটেড। ওকে, ইন্টেন্সিটি মাথায় রাখবে, আর এর সঙ্গে যাবে এম, এম এর সঙ্গে যাবে আই। ওকে, যে এমআই মিনস মার্কারি স্কেল ইন্টেন্সিটি, আর আর মিনস রিক্টার স্কেল ম্যাগনিটিউড বা মাত্রা। ক্লিয়ার? এখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু ভূমিকম্পের মাত্রা হয়ে যাবে। ওকে, এখানে দেখো রয়েছে যে রিক্টার স্কেল ব্যবহার করা হয় কোনটি পরিমাপের জন্য, সেটা হয়ে যাবে ভূমিকম্পের মাত্রা। তোমাকে যদি মার্কারি স্কেল থাকে সেটা কি হয়ে যাবে না, সেটা হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা। ক্লিয়ার? আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে দেখো, যে রিক্টার স্কেলে প্রতি 1 মাত্রা বৃদ্ধিতে কম্পন কত বেশি বৃদ্ধি পায়। তোমাকে যদি বলে দেয় যে ভূমিকম্পে প্রথম মাত্রা ছিল 1, তারপরে হয়ে গেছে সেটা 2, 1 থেকে 2 হয়ে গেছে, তাহলে কম্পনের পরিমাণটা কত বেশি বৃদ্ধি হয়, তাহলে কত। এখানে দেখো যে ডিফারেন্সটা আছে সেটা 1, 1-এর যখন ডিফারেন্স হবে তখন কিন্তু 10 গুণ কম্পন বৃদ্ধি পাবে। যখন 2-এর ডিফারেন্স হবে সেখানে কিন্তু 10 × 10 সেটা কিন্তু 100 গুণ বৃদ্ধি পাবে কম্পনটা। ওকে, এছাড়াও যদি তোমাকে বলে যে এবং এই কম্পনের সাথে সাথে শক্তি কতটা বৃদ্ধি পাবে, সেটা কি হয়ে যাবে না, 1 মাত্রা বৃদ্ধির জন্য যে শক্তি বৃদ্ধি পায় সেটা কত না, 32 গুণ। ওকে, 32 গুণ। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে যে প্রতি 1 ডিগ্রি মাত্রা বৃদ্ধি পাওয়াতে রিক্টার স্কেলে তার যে ভূমিকম্পের কম্পন সেটা বৃদ্ধি পায় কত না, 10 গুণ, এবং তার যে শক্তি সেটা বৃদ্ধি পায় কত না, 32 গুণ। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবে। ওকে, তো চলো আজকের ক্লাসটা এতটাই। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটাকে শেয়ার করো, ক্লাসটাকে লাইক করো, এবং আরও কি ধরনের ক্লাস তোমরা পেতে চাও সেটা নিয়ে একটু কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।